ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা স্টাডি ব্লগ শেয়ার করব। আমি সারাদিন কি করলাম বা কি পড়লাম, তো সেই বিষয়ে একটা ছোট্ট করে সংক্ষেপে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে সকালবেলা প্রথমে আমি উঠেই ভাবলাম একটু টাইপিং প্র্যাকটিস করি। তার কারণ আমি কালকেই এই যে সেকেন্ড রুল যেটা আছে টাইপিংয়ের, তো সেটা শুরু করেছি। তো আজকে একটু হাতটা সেট হওয়ার ব্যাপার আছে, তাই ভাবলাম উঠেই একটু টাইপিং করি। তো দেখো, এই যে টাইপিংই আমি করছিলাম। তো তারপরে আমি আমার স্টাডি সেশন শুরু করব। তার মানে তোমার ধরো ম্যাথ করা, একটু ইংরেজি, একটু কারেন্ট অ্যাফেয়ার্স, সব সাবজেক্ট একটু একটু করে পড়া। তার সাথে আমি মাঝে মাঝে তোমাদের সাথে প্র্যাকটিস সেট শেয়ার করি। তো সেগুলো পড়া, রেডি করা, অ্যানালাইসিস করা এবং রেকর্ড করা, এই সমস্ত কিছুই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। তো তোমাদের সারাদিন কিভাবে কাটে, তোমরা কিভাবে পড়াশোনা করো বা কত ঘন্টা পড়ো, আমার সাথে কিন্তু চাইলে শেয়ার করতে পারো। তো চলো আজকের স্টাডি সেশন শুরু করা যাক টাইপিং দিয়ে। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি টাইপিংয়ের পর কি পড়লাম। টাইপিংয়ের পর আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়েছিলাম প্রায় 1 ঘন্টা, মানে ভিডিও দেখলাম এবং তার সাথে সাথে ভাবলাম যে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু লিখে নিই। তো এটা জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথমে আমি পড়লাম রেপো রেট। এর আগের দিন একটা প্র্যাকটিস সেট করতে করতে পেয়েছিলাম যে রেপো রেটটা বর্তমানে কত, যেহেতু এসএসসির গ্রুপ সিতে ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন আসবে। তো সেক্ষেত্রে মানে সিলেবাসে রয়েছে। তো রেপো রেট কত, 5.25%, মোস্ট ইম্পর্টেন্ট জানুয়ারি 2026 অনুযায়ী হলো। এবার নেক্সট কোয়েশ্চেন কি, নেক্সট কোয়েশ্চেন হলো 52nd G7 সামিট কোথায় হলো। 52nd G7 সামিট জিএফ, এভাবে মনে রাখতে পারো ফ্রান্স। তো জিএফ ফ্রান্স, অনেকেরই জিএফ আছে, তার জন্য G7 সামিট যেটা হলো সেটা হচ্ছে ফ্রান্সে 2026 হবে, জুন মাসের দিকে। এরপরে আমাদের জানতে হবে যে 2025 কোথায় G7 সামিট হয়েছিল। 2025 G7 সামিট হয়েছিল কিন্তু কানাডাতে, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবং 2026 হবে ফ্রান্সে। ফার্স্ট G7 সামিট সেটাও ফ্রান্সেই হয়েছিল। কবে হয়েছিল? 1975 সালে। এরপর নেক্সট হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট প্রডিউসার অফ রাইস। রাইস আমরা এতদিন জানতাম যে চায়না, কিন্তু না, বর্তমানে চায়নাকেও সারপ্রাস করে গেল ইন্ডিয়া। ইন্ডিয়া হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট প্রডিউসার অফ রাইস। এভাবে মনে রাখতে পারো, আমরা তো রাইস সব থেকে বেশি খেতে ভালোবাসি না, তার জন্য মানে ভাত আমাদের বাঙালিদের বিশেষ করে মানে ভাতটা প্রয়োজন, একবেলা হলেও প্রয়োজন, তার জন্য ইন্ডিয়া সারপ্রাস করে গেল চায়নাকে। এভাবে মনে রাখতে পারো যে রাইস কাল্টিভেশনের দিক থেকে। তো এরপর নেক্সট কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হলো ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো, যেটাকে বলা হয় মাদার অফ অল ডিলস বলা হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট, এটা 27 জানুয়ারি 2026 এই ডিলটা সাইন হয়েছে। এবং এটা যে আমাদের মানে বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে, এবং মানে ইন্ডিয়ার মানে যে সমস্ত দিকে গ্রোথের ক্ষেত্রে যে কত উপকারী হবে, সেটা নেক্সট আমরা বেশ কিছু দিনের মধ্যে বুঝতে পারবো। তো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা হলো তার নাম মাদার অফ অল ডিলস। তো সেক্ষেত্রে যে এগ্রিমেন্টটা হলো কার মধ্যে, আমাদের যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং তার সাথে এই ইউরোপিয়ান ইউনিয়নের যে বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে তার হেড, যে মানে ইউরোপিয়ান কমিশনের হেড উর্সুলা ভন ডার লিয়ান, তার মধ্যে ওনার বক্তৃতা তোমরা ইউটিউবে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তো সেক্ষেত্রে আমাদের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেল। তো এবার এর নাম আসতে পারে যে মাদার অফ অল ডিলস। কার মধ্যে হলো ইউরোপিয়ান কমিশনের, যেমন আমাদের প্রেসিডেন্টের নাম কি ভীষণ ইম্পর্টেন্ট, উর্সুলা ভন ডার লিয়ান। 2024 থেকে 29 পর্যন্ত ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্টকে অ্যান্টোনিও কোস্টা। ইউরোপিয়ান কমিশন এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ওনারা দুজন কিন্তু এবছরে চিফ গেস্ট ছিলেন 77th রিপাবলিক ডে প্যারাডে 2026। খুব ইম্পর্টেন্ট যে এবার কততম রিপাবলিক ডে পালন করা হলো, 77তম। এবং সেখানে চিফ গেস্ট কে ছিলেন হচ্ছে ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট। যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমানে মানে মেন হেড বলতে বিভিন্ন ইনস্টিটিউশনের হেডকেই বোঝায়, তো মেনলি হচ্ছে ইউরোপিয়ান কমিশনের হেড উর্সুলা ভন ডার লিয়ান। একজন হেড নয়, অনেক বিভিন্ন ডিপার্টমেন্ট বা অনেকগুলো ইনস্টিটিউশনের অনেকে হেড রয়েছে। তো এরপরে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান জেনে যাব, যেগুলো স্ট্যাটিক জিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেমন কবে তৈরি হয়েছে, 1 নভেম্বর 1993, ভীষণ ইম্পর্টেন্ট। 1993 1 নভেম্বরেই তৈরি হলো ইউরোপিয়ান ইউনিয়ন। এবং এটা নেদারল্যান্ডে তৈরি হয়েছিল। কতজন মেম্বারটা আসে, আগে 28 ছিল, এখন 27 হয়েছে, কারণ ইউকে বাদ হয়ে গেছে 2020-তে। তো 27টা মেম্বার। এবং হেডকোয়ার্টার কোথায়, খুব ইম্পর্টেন্ট, ব্রুসেলস বেলজিয়ামে ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার। তারপর আরেকটা এই রিলেটেড একটা কোয়েশ্চেন যে 21st কান্ট্রি টু অ্যাডাপ্ট ইউরো অ্যাজ ইটস অফিসিয়াল কারেন্সি। তো কোন কান্ট্রি হচ্ছে 21তম কান্ট্রি যেটা ইউরোকে অফিসিয়াল কারেন্সি হিসাবে অ্যাডাপ্ট করলো, খুব ইম্পর্টেন্ট। ইউরোজোনে ঢুকে গেল আমাদের বুলগেরিয়া হচ্ছে ইউরোজোনে ঢুকে গেল। ইবি এভাবে মনে রাখতে পারো। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে বুলগেরিয়ার ক্যাপিটাল কী।
তো আজকে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা কিন্তু শেষ হয়ে গেল। প্রথমে আমি একটু টাইপিং প্র্যাকটিস করে নিয়েছিলাম আধা ঘন্টা 45 মিনিট, তারপরে 1 ঘন্টা মতো আমি কারেন্ট অ্যাফেয়ার্স একটু ক্লাস দেখে নিলাম, দেখার পরে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো মনে হলো সে কটা একটু লিখে নিলাম। তো এরপরে আমি যা পড়বো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এইগুলো কিন্তু আমার আপকামিং এসএসসি গ্রুপ সির পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এছাড়াও ডাব্লিউবিসিএস কিংবা যে কোনো পরীক্ষার জন্য। তো এরপরে আমি আবার কি পড়ি সেটা তোমাদের সাথে শেয়ার করি, তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থেকো। এরপরে আমি বায়োলজি পড়ে নিয়েছিলাম, অনেক দিন হলো বায়োলজি পড়া হয় না, তো তার জন্য ভাবলাম একটু বায়োলজিটা পড়ে নিই। তার কারণ একটু সায়েন্সের বিষয়গুলো মাঝে মাঝে পড়াটা খুব দরকার, কারণ এগুলো একটু মাঝে মাঝে গুলিয়ে যায়। তো আজকে আমি দেখো এই যে এই বইটা থেকে জীবনবিজ্ঞান পরিচয় নবম দশমের যে বইটা, এই বইটা থেকে আমি মেনলি বায়োলজিটা পড়ি। তো সেখান থেকে ভিটামিন চ্যাপ্টারটা পড়ে নিলাম। তো প্রথমেই আমাদের দেখতে হবে যে ভিটামিন এই নামকরণটা কে করেছিলেন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো কাশ্মীর ফ্রাঙ্ক প্রথম ভিটামিন শব্দটা, এই যে ভিটামাইন MIN, এই যে ভিটামাইন যুক্তই ভিটামাইন শব্দটি প্রথম কে বলেছিলেন হচ্ছে কাশ্মীর ফ্রাঙ্ক। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা। আর 1911 সালে তিনি কবে বলেছিলেন, 1911 সালে বিজ্ঞানী কাশ্মীর ফ্রাঙ্ক প্রথম এই ভিটামিন শব্দটা দিয়েছিল, তখন সেক্ষেত্রে ছিল VITAMINE। তারপরে আবার কি হলো, নেক্সট পরবর্তীতে আবার জেসি ড্রুমন্ড তিনি ওই যে ফ্রাঙ্কের যে প্রদত্ত ভিটামাইন সেই ইটা বর্ণটি বাদ দিয়ে ভিটামিন শব্দটি প্রবর্তন করেন। খুব ইম্পর্টেন্ট, আমাদের এটাই আসে কাশ্মীর ফ্রাঙ্ক প্রথম ভিটামিন শব্দটি দিয়েছিলেন। তো এই যে ভিটামাইন এই শব্দটা প্রথম কাশ্মীর ফ্রাঙ্ক দিয়েছিলেন, এটা পড়তে হবে। এবার তারপর ভিটামিনের সঙ্গে আমরা তো সকলেই জানি যে মেনলি কী কাজে ব্যবহৃত হয়, আমাদের যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সব কিছু দরকার হয়, তার সাথে কিন্তু ভিটামিনের দরকার হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য মেনলি। তো ভিটামিনের গুরুত্ব তো আমরা সকলেই কম বেশি জানি। তো আমাদের মেনলি যেগুলো পড়তে হবে সেগুলো হলো বিভিন্ন রকমের ভিটামিনগুলো এবং তাদের রাসায়নিক নাম কি, তাদের অভাবে হলে কি কি রোগ দেখা যায়, এবং তার সাথে কোন কোন সোর্স হতে পারে ভিটামিনগুলো। যেমন প্রথমে আমরা জেনে নেব ফ্যাট সলিবল ভিটামিন, ভিটামিন ADEK এগুলোকে বলা হয় ফ্যাট সলিবল ভিটামিন। তাহলে ভিটামিন ADEK এগুলো কিন্তু অপশান দিয়ে আসে যে কোন ভিটামিনটা ফ্যাট সলিবল কোনটা ওয়াটার সলিবল, বাদ বাকি যেগুলো আছে ভিটামিন বি, তারপরে ভিটামিন আরও অন্যান্য যে ভিটামিনগুলো সি, এগুলো হচ্ছে ওয়াটার সলিবল ভিটামিন। তাহলে ভিটামিন এর রাশ, এটা তো ফ্যাট সলিবল, তাহলে ভিটামিন এ কী রকমের, এটা হচ্ছে আমাদের একটা ফ্যাট সলিবল ভিটামিন। ভিটামিন এ হচ্ছে একটা ফ্যাট সলিবল ভিটামিন। এর রাসায়নিক নাম কি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল, খুব ইম্পর্টেন্ট। এবং এই ভিটামিনটা মানে সোর্স কি, এই ভিটামিন সোর্স হচ্ছে বিটা ক্যারোটিন, তার জন্য বলা হয় প্রিকারসার অফ ভিটামিন এ। যদি বলা হয় ভিটামিন এর পূর্বসূরি কে, তখন সেক্ষেত্রে আমরা বলবো যে বিটা ক্যারোটিন, সেটা হচ্ছে প্রিকারসার অফ ভিটামিন এ, খুব ইম্পর্টেন্ট। তারপরে যেহেতু এই ভিটামিন যকৃতে আবার বিটা ক্যারোটিন থেকেই সংশ্লেষিত হয়। তারপরে কমলা রঙের শাকসবজি আমরা সকলেই কম বেশি জানি যে গাজর, যাদের চোখের প্রবলেম থাকে, আমার যেমন চোখে বেশ প্রবলেম, তো তার জন্য রোজ গাজর খাওয়া এবং গ্রিন ভেজিটেবলস খাওয়া ভীষণ ইম্পর্টেন্ট। এবং তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে গোল্ডেন রাইস। তো গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে, আমাদের যে স্বর্ণধান বা গোল্ডেন রাইসে কিন্তু ভিটামিন এ থাকে, এটা WBCS আসা কোয়েশ্চেন। তা গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে, ভিটামিন এ থাকে। তো এছাড়াও আরেকটা বিষয় আসে যে ভিটামিন এ কোথায় কোথায় পাওয়া যায়, কড, হ্যালিব্যাট, হাঙ্গর প্রভৃতি মাছের যকৃৎ নিঃসৃত তেলেও পাওয়া যায়, প্রাণীজ ও সোর্সের মধ্যে। তো এগুলোই মেনলি আসে যে গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে, ভিটামিন এ থাকে। ভিটামিন এর রাসায়নিক নাম কি, রেটিনল। ভিটামিন এ কী ধরনের ভিটামিন, এটা একটা ফ্যাট সলিবল ভিটামিন। এছাড়াও আসে যে ভিটামিন এর জন্য আমাদের যে রাতকানা রোগটা, যেটাকে বলা হয় নিকটালোফিয়া বলতে পারো তোমরা, নিকটোফোবিয়া, যারা রাতে দেখতে পায় না বা এইরকম রিলেটেড যে ফোবিয়া রয়েছে তাকে বলা হয় কিন্তু নিকটোফোবিয়া। সেখান থেকে তোমরা মনে রাখতে পারবে যে রাতকানা রোগ বা নিকটালোফিয়া, সেই লক্ষণটা দেখা যায় ভিটামিন এর অভাব হলে। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জেরপ্থ্যালমিয়া, ড্রাই আই, আমার যে প্রবলেমটা রয়েছে ড্রাই আইজের, সেটা তো চোখের জল শুকিয়ে যায় বা ড্রাই আইস বা জেরপ্থ্যালমিয়া, সেই রোগটা হয় কোন ভিটামিনের অভাবে, আই রিলেটেড হলেই তখন ভিটামিন এ হয়ে যাবে। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট ভিটামিন এ রিলেটেড। তারপরে আমরা আসবো কি ভিটামিন বিতে, ভিটামিন বি কমপ্লেক্স। তো ভিটামিন বি এর অনেকগুলো ভিটামিন রয়েছে, যেমন ভিটামিন B1, তার রাসায়নিক নাম কি, রাসায়নিক নামগুলো পড়তে হয়। B1 এর রাসায়নিক নাম থায়ামিন, B2 রাসায়নিক নাম কি রাইবোফ্লাভিন, B3 কি, B3 রাসায়নিক নাম কিন্তু নিয়াসিন। তাহলে ভিটামিন B3 রাসায়নিক নাম কি, B3 রাসায়নিক নিয়াসিন, খুব ইম্পর্টেন্ট। ভিটামিন B3 রাসায়নিক নাম কি, B3 হচ্ছে নিয়াসিন, খুব ইম্পর্টেন্ট এটা একটা আমাদের। আর ভিটামিন B3 অভাবে কী হয় সেই কোয়েশ্চেনটাও আসে। তাহলে ভিটামিন B1 থায়ামিন, B2 রাইবোফ্লাভিন, B3 নিয়াসিন, B5 প্যান্টাথেনিক অ্যাসিড,
যে B3 নিয়াসিন এটা এখানে দেওয়া রয়েছে। এছাড়াও ফলিক অ্যাসিড রয়েছে, B12 মোস্ট ইম্পর্টেন্ট, সায়ানোকোবালামিন, B12 রাসায়নিক সায়ানোকোবালামিন, B12 মানে কোবাল্ট থাকে তার মধ্যে। এটা আসে কোন ভিটামিনে? কোবাল্ট থাকে। ভিটামিন H, বায়োটিন ইত্যাদি। ভিটামিন B কমপ্লেক্স, এটা কিন্তু জলে দ্রবণীয় ভিটামিন। তাহলে এটা B কমপ্লেক্সটা কীরকম? এটা আসে যে ভিটামিন B কমপ্লেক্স এটা কিন্তু আমাদের ওয়াটার সলিবল। এগুলো বেসিক কোয়েশ্চেন, এগুলো যে কোনো পরীক্ষাতেই আসে। ওয়াটার সলিবল হচ্ছে ভিটামিন B কমপ্লেক্স। বিভিন্ন রাসায়নিক নামগুলো আমরা জানলাম, এবার জানবো হচ্ছে অভাবের ফলে কী কী রোগ হয়। যেমন B1 অভাব হলে বেরি, বি থেকে বেরি, এভাবে মনে রাখতে পারবে যে ভিটামিন B1 অভাব হলে বেরি রোগ হয় হলো। তাছাড়াও B2 এর অভাবে হলে পরে তখন সেটা ঠোঁটের কোনায় যে ঘা বা স্টোমাটাইটিস যেটাকে বলা হয় সেটা রোগ হয় হচ্ছে ভিটামিন B2 এর অভাবে। তাছাড়াও জিহ্বাতে ঘা বা গ্লসাইটিস, এটাও ভিটামিন B2 এর অভাবে হয়। তাছাড়াও B3 তো যেটা পড়লাম মোস্ট ইম্পর্টেন্ট নিয়াসিন, B3 অভাবে কী হয়? এই যে পেলেগ্রা রোগ হয়। পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B3 অভাবে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। B6 অভাবে চুল পড়া, এগুলো স্নায়ুর ক্ষয়। B12 এটা আসে। B12 মানে কি বললাম? সায়ানোকোবালামিন। কী থাকে B12 কোবাল থাকে। B12 অভাবে কী হয়? পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। খুব ইম্পর্টেন্ট এটা একটা কোয়েশ্চেন। এছাড়াও আরেকটা আমরা পড়তে পারি, সেটা হচ্ছে ইকোলাই যে ব্যাকটেরিয়া রয়েছে, যেটাকে উপকারী ব্যাকটেরিয়া বলি, সেটা কিন্তু ভিটামিন B12 এবং ভিটামিন K প্রডিউস করে ইন দ্য ইন্টেস্টাইন। তাহলে ইন্টেস্টাইনে যদি বলা হয় সেটা ভিটামিন B12 K প্রডিউস করে, B12 প্রডিউস করে ইকোলাই ব্যাকটেরিয়া, এবং ভিটামিন Kও ইকোলাই ব্যাকটেরিয়া প্রডিউস করে। হলো এবার নেক্সট আমরা জানবো ফলিক অ্যাসিড। তো ফলিক অ্যাসিড কি? ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড বা ভিটামিন এমও আমরা বলতে পারি এটাকে, ভিটামিন M। তাহলে ফলিক অ্যাসিড যদি বলা B9 এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড বা ভিটামিন এম এর অভাবে কী হয়? মেগালোব্লাস্ট অ্যানিমিয়া। এখন আসবে মেগালোব্লাস্ট অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? সেটা B9 এর অভাবে হয়। মহিলাদের যেটা, সে মহিলাদের ইনিশিয়াল স্টেজেস অফ প্রেগনেন্সির ইনিশিয়াল স্টেজে ওর জন্য ফলিক অ্যাসিড দিতে বলে, টু প্রিভেন্ট বার্থ ডিফেক্ট, যাতে শিশুর কোনো বার্থ ডিফেক্ট না হয় তার জন্য। মানে ইনিশিয়াল স্টেজ অফ প্রেগনেন্সির প্রথম পর্যায়গুলোতে B9 বা ফলিক অ্যাসিড বা ভিটামিন A দেওয়ার কথা বলা হয়, যার অভাবে মেগালোব্লাস্ট অ্যানিমিয়া হয় হলো। এরপরে নেক্সট আমরা আসবো হচ্ছে ভিটামিন সিতে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? খুব ইম্পর্টেন্ট। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিন সি স্কারবি প্রতিরোধ করে, তার জন্য অ্যান্টি স্করবিউটিকও বলা হয়, ভিটামিনও বলা হয়। আর ভিটামিন সি কি? অ্যান্টিঅক্সিডেন্ট। আর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ মূত্রে ভিটামিন সি পাওয়া যায়, ওর জন্য বলা হয় যে প্রতিদিনই প্রায় একটু করে ভিটামিন সি খেতে, তার কারণ মূত্রের মাধ্যমে কিন্তু বেরিয়ে যায়। তাহলে মূত্রে ভিটামিন সি পাওয়া যায়, ভিটামিন সিকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে। আমরা তো সকলেই জানি যে ভিটামিন সি কোথায় পাওয়া যায়? বিভিন্ন রকমের ফলে, টক ফলগুলোতে, সেগুলোতে ভিটামিন সি থাকে মেনলি। এছাড়া আর মেনলি বলতে গেলে আমাদের ভিটামিন সির অভাবে কোন রোগ হয়? স্কারভি রোগ হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও স্কারভি রোগে কী হয়? দাঁতের মাড়িতে প্রবলেম দেখা যায়। এছাড়াও ক্ষতস্থান নিরাময়ের ক্ষেত্রেও কিন্তু ব্যবহৃত হয়, উন্ড হিলিংয়ের ক্ষেত্রে ভিটামিন সি ব্যবহৃত হয়। এবার নেক্সট হলো ভিটামিন ডি। ভিটামিন ডি কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। এবং ভিটামিন ডি সেটা হরমোন প্রিকারসার হিসেবে কাজ করে। তাহলে কোন ভিটামিন হরমোন প্রিকারসার হিসেবে কাজ করে? হরমোন মানে ভিটামিন ডি হরমোন প্রিকারসার হিসেবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট। ভিটামিন ডি মাছের যকৃৎ নিঃসৃত তেলে মেনলি পাওয়া যায়। ছোটোবেলা থেকে আমরা বলছি কড, হ্যালিব্যাট, হাঙ্গর প্রভৃতি যকৃৎ নিঃসৃত তেল। এবং ভিটামিন ডির খুব একটা সোর্সেস নেই বলতেই চলে, যেমন আমাদের সূর্যের আলোতে প্রতিদিন প্রায় আধা ঘন্টা করে কিংবা 1 ঘন্টা করে যদি আমরা দাঁড়াই সকালবেলা করে, তাহলে ভিটামিন ডি সংশ্লেষ হতে পারে। তো হলো ওর জন্য বাচ্চাদের কী করে, মানে ছোটোবেলায় একদম তেল মাখিয়ে, কারণ যেহেতু ভিটামিন ডি কি? ভিটামিন ডি একটা ফ্যাট সলিবল ভিটামিন, তার জন্য কী হয়? ভিটামিন ডিটা কিন্তু ফ্যাট সলিবল ভিটামিন। ওর জন্য বাচ্চাদের ভিটামিন ডি মানে হচ্ছে সংশ্লেষ করার জন্য তেল মাখিয়ে তারপর রোদে রাখা হয়। স্কিনও প্রডিউস করতে পারে এই ভিটামিন ডিটা ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট। সূর্যের উপস্থিতিতে আমাদের স্কিনই কিন্তু ভিটামিন ডি প্রডিউস করে, মেনলি সোর্স বলতে এটা হলো। এছাড়াও মেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো ভিটামিন ডি এর অভাবে কী কী রোগ হয়। যেমন ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কী রোগ হয়? রিকেট রোগ আমরা জানি, কিন্তু এইটা কিন্তু আমাদের অনেক সময় জানি না। যেমন বয়স্কদের বা অ্যাডাল্টদের কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে বয়স্ক বা অ্যাডাল্টদের অস্টিওম্যালেশিয়া হয় ভিটামিন ডি এর অভাবে, এটা আমাদের মনে রাখতে হবে। এছাড়াও যে দন্তক্ষয় বা ক্যারিস রোগ লক্ষণ, সেগুলোও প্রকাশ পায়। মেন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই আমি এখানে আলোচনা করছি। এরপরেও আছে হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই কি? ভিটামিন ইকে বিউটি ভিটামিন বলা হয়। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? কে আবিষ্কার করেন? ভিটামিন ই
কে ফাইল করলো সেটা হচ্ছে টোকোফেরল। ভিটামিন টি এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, ওইটা আমরা ভিটামিন কে সম্পর্কে জানবো। এখন বলতেছি ভিটামিন সম্পর্কে বলছি। তো ভিটামিন ইটা তার রাসায়নিক নাম কি? টোকোফেরল। টি এভাবে মনে রাখতে পারবে। এবং ভিটামিন কী রকমের? কে এগুলো বলেছিলাম ফ্যাট সলিউবল একটা ভিটামিন। এবং ভিটামিন ইটা আবিষ্কার কে করছেন? এটা একটু অড কোয়েশ্চেন, এটা প্রিভিয়াসে এসেছিলো। ভিটামিন আবিষ্কার করেছে হেনরিক ড্যাম। তাহলে কি এভাবে মনে রাখতে পারো। ভিটামিন কে আবিষ্কার করেছেন হেনরিক ড্যাম। এভাবে মনে রাখতে পারো। ড্যাম হচ্ছে ভিটামিন আবিষ্কার করেছে ফ্যাট সলিউবল ভিটামিন, এবং হচ্ছে অ্যাক্টস অ্যাজ এ ভিটামিন সি এবং ভিটামিন সেটা ফ্রি র্যাডিক্যাল ইনহিবিটর হিসেবে কাজ করে হিউম্যান বডিতে। ফ্রি র্যাডিক্যাল ইনহিবিটরকে হিসেবে কাজ করে। তাহলে ভিটামিন সি এবং ভিটামিন বিউটি ভিটামিন বলা হয়। ওর জন্য দেখবে বিভিন্ন রকম ক্রিমে কিংবা বাড়িতে হোমমেড ক্রিম বানালে ভিটামিন এর ক্যাপসুল দেওয়া হয়ে থাকে। আর ভিটামিন এর যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব রোগ হয়, বন্ধ্যাত্ব প্রতিরোধ করে, তাকে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিনও বলা হয়। বিভিন্ন লেটুস, শাক, অঙ্কুরিত ছোলা খেতে বলে ভিটামিন এর জন্য। তাহলে কী কী খেতে হবে? বিভিন্ন রকমের শাকসবজি ভিটামিন বা বন্ধ্যাত্ব প্রতিরোধ করতে গেলে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই শাকসবজি, লেটুস, শাক, অঙ্কুরিত ছোলা, মটরশুঁটি খেতে হবে, সয়াবিন, গমের অঙ্কুর নিঃসৃত তেল, এগুলিতে ভিটামিন পাওয়া যায়। এছাড়া দুধ, মাংস, ডিমের কুসুমেও এই ভিটামিন পাওয়া যায়। অভাবজনিত লক্ষণ যেটা বন্ধ্যাত্ব বা স্টেরিলিটি রোগ হয়। এবারে নেক্সট হচ্ছে ভিটামিন কে, লাস্ট ভিটামিন কে ফাইল করলো। তাহলে কি? ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন, এবং এটা একটা ফ্যাট সলিউবল ভিটামিন। এই ভিটামিনকে কি বলে? এই ভিটামিনকে বলা হয়, যেহেতু এটা রক্তক্ষরণ প্রতিরোধ করে, তার জন্য অ্যান্টি হেমোরেজিক ভিটামিনও বলা হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এটা। বিভিন্ন রকমের শাকসবজি এগুলোতে, বাঁধাকপি এগুলোতে পাওয়া যায় ভিটামিন কে। আর ভিটামিন কে সম্পর্কে যেটা আসে সেটা হচ্ছে রক্তচঞ্চল ব্যাহত হয়, রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা যেহেতু ব্যাহত হয়, তার জন্য রক্তক্ষরণ বা হেমোরেজ দেখা যায়। আর ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে কোন ভিটামিন? এটা আসে ভিটামিন কে। কোন মৌলক? ক্যালসিয়াম 2+ বা প্লেটলেট বা অনুচক্রিকা এবং ভিটামিন কে এগুলো। আর তোমরা আমাকে বলবে যে কোন প্রোটিন ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। তো এই হলো ভিটামিন কে সম্পর্কে ইনফরমেশান। তো আমি তোমাদের সাথে খুব সংক্ষেপে চেষ্টা করলাম ভিটামিনের এই চ্যাপ্টারটা তুলে ধরার, একদম বেসিক বইটা থেকে। এই বইটা আশা করি আমাদের সকলের কাছে আছে, আমরা 9-10-এ পড়েছিলাম। তো এই বইটা থেকে তোমরা যদি ভিটামিনের এই চ্যাপ্টারটা পড়তে পারো এবং এই ভিডিওটা একটু একবার ভালো মতো দেখে নাও, একবার দুবার, তাহলে তোমাদের ভিটামিনের চ্যাপ্টারে আশা করি সেরকম অসুবিধা থাকবে না। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো রিলেটেড আর কি। তো আজকে আমি তো প্রথমে একটু টাইপিং দিয়ে দিনটা শুরু করেছিলাম, তারপরে পড়লাম একটুখানি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে নিলাম, তারপরে এই যে ভিটামিন এই চ্যাপ্টারটা একটু পড়ে নিলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এটুকুই। তো আমি এইভাবে ভাবছি মাঝে মাঝে তোমাদের সাথে স্টাডি ব্লগও শেয়ার করবো, যেখানে আপকামিং যেহেতু এসএসসি পরীক্ষা আছে, এসএসসির জন্য কোন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি পড়ছি বা কোনগুলো ইম্পর্টেন্ট, বা সায়েন্স বা যে কোনো সাবজেক্ট আমি যেগুলো পড়ছি, এরকম 2-3টে সাবজেক্ট আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো এটুকুই। আমি এভাবে যদি তোমাদের সাথে শেয়ার করি যে টপিক ধরে ধরে যে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তো সেটা তোমাদের জন্য কেমন হবে জানিও। আর আমি তো প্র্যাকটিস সেট শেয়ার করছি, মাঝে মাঝে প্র্যাকটিস সেটও শেয়ার করবো এবং মাঝে মাঝে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো এইভাবে শেয়ার করতে থাকবো। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।